আজকে আমার আবার ওয়াইফাই ডিস্টার্ব আছে, মানে একটু নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে কিছুক্ষণ পর পরই। তো সবাই আমি স্ক্রিনে যাচ্ছি, একটু ওয়েট করি। তো আমাকে জানাবেন সবাই স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? সবাই কি স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? স্ক্রিন দেখা যাচ্ছে কিন্তু কালো পেজ। হ্যাঁ, এখন এখন দেখা যাচ্ছে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এখানে দেখা গেলেই হবে। আমাদের স্ক্রিনটা দিয়ে প্র্যাকটিস করেছিলাম। এরপরে আমাদের ছিল টিমের পরে ছিল আমরা মানে পুত্র। পুত্র দিয়ে আমরা অভ্যাস করেছিলাম প্রশ্ন করা। তারপরে আমরা পড়েছিলাম যে আমাদের প্রতি শব্দ দ্বারা, প্রতি শব্দ আমরা প্র্যাকটিস করেছি। গদা,
হ্যাঁ, কুত। আমরা কথম দিয়ে প্র্যাকটিস করেছি। আর কি প্র্যাকটিস করেছি আমরা? কিমর্থম। কিমর্থম, ঠিক আছে, এগুলো দিয়ে আমরা প্র্যাকটিস করেছি। যাই হোক, তো এগুলোকে আমরা বলি ডব্লিউএস কোয়েশ্চেন ওয়ার্ড। এগুলো দিয়ে আমরা সবসময় কিভাবে, কোথায়, কখন, কেন এগুলো দিয়ে প্রশ্ন করতে পারি। এটি আমাদের গত ক্লাসের আলোচনার বিষয় ছিল। তো আমরা আজকে পরবর্তী টপিকস গুলো নিয়ে আলোচনা করব। সবাই একটু বোঝার চেষ্টা করবেন, না বলতে প্রশ্ন করবেন, ঠিক আছে? আমাদের আজকের বিষয় হচ্ছে কিছু কিছু অব্যয় আছে, সেই অব্যয়গুলো নিয়ে আমরা একটু কথা বলবো আজকে। সেই অব্যয়ের মধ্যে একটি হচ্ছে অপি। দেখুন, এই যে অপি শব্দটা প্রায় সময় আপনারা বিভিন্ন জায়গায় আপনি দেখবেন এই অপি, অপি শব্দটা। এখন সেই অপি শব্দটার অর্থ কি তাহলে? সেই অপি শব্দের অর্থ হচ্ছে ও, অথবা আমরা এবং বলতে পারি, ও অথবা এবং। তাহলে অপিস ইয়ে আমরা বিভিন্ন শাস্ত্রে, গীতা বলুন, বিভিন্ন শাস্ত্রে আমাদের অপির ব্যবহার রয়েছে। একটা এক্সাম্পল দিই, যেমন ওপি অর্থ গণেশ হচ্ছে সহ। ও ও মানে কি, এই যে এবং, হ্যাঁ, এবং এবং আচ্ছা, মানে যুক্ত। হ্যাঁ, যুক্ত করা। তাহলে অপি মানে ও, জি জি। মানে অপি হলো হ্যাঁ, একটু আমরা মিউট রাখবো, ঠিক আছে, আমরা একটু মিউট রাখবো। তাহলে গণেশ, দেখুন, গণেশ, কথার কথা, গণেশ পঠতি, মানে গণেশ পড়ছে বা পড়ে, দীনেশও পড়ে। গণেশ পড়ে, দীনেশও পড়ে, বা অথবা গণেশ পড়ে এবং দীনেশ পড়ে। এই যে ও এবং, এবং ও অথবা এবং বোঝার জন্যই আমরা এই অপি শব্দকে ব্যবহার করব। তাহলে গণেশ পঠতি, আবার ধরুন আরেকজনের নাম হচ্ছে দীনেশ, তাহলে দীনেশ অপি পঠতি। তাহলে এই যে আমরা অপি শব্দ প্রয়োগ করলাম, যেটার অর্থ হচ্ছে ও, তাহলে দীনেশও পড়ে, দীনেশ সহ এই অপি পঠতি, ঠিক আছে। এবং এরকম ভাবে আমরা অসংখ্য আরো তৈরি করতে পারি। যেমন আরেকটা এক্সাম্পল দিচ্ছি, কথার কথা, শচীনঃ ক্রীডতি। ক্রীডতি মানে হচ্ছে খেলাধুলা করে। শচীন খেলে, সৌরভ খেলে, তাহলে সেক্ষেত্রে আমরা কি বলবো? সৌরভঃ অপি ক্রীডতি। তাহলে শচীনঃ ক্রীডতি, সৌরভঃ অপি ক্রীডতি। প্রথমে আমরা এটার বাংলা করব। এটার বাংলা কি? যে শচীন খেলে, আবার সৌরভ, সৌরভও খেলে। এভাবে আমরা খুব সুন্দরভাবে বাংলাগুলো দেখলাম কিভাবে হয়। তো অফিস শব্দের ব্যবহার আশা করি আপনাদের ক্লিয়ার হয়ে গেছে। আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি, যেমন অহম খাদামি, মানে আমি খাই, তুমিও খাও। তাহলে আমরা সেক্ষেত্রে বলতে পারবো আপনিও খান, সেক্ষেত্রে বলবো ভবান অহম খাদামি ভবান অপি খাদতি, ঠিক আছে। মা হাসে, কথার কথা, মা হাসে, তাহলে কি হবে? মাতা হসতি, মাতা হসতি। মা হাসেন, হসতি মানে হাসা, মা হাসেন। এখন মেয়েও হাসে, তো সেক্ষেত্রে আমরা মেয়েকে আমরা কি বলবো? পুত্রী। সংস্কৃতে মেয়েকে পুত্রী বলা হয়। অনেক শব্দ আছে, তার মধ্যে একটা হচ্ছে পুত্রী। পুত্র মানে তো ছেলে, পুত্রী মানে হচ্ছে কন্যা। তাহলে পুত্রী অপি হসতি, তাহলে মাতায় হসতি, পুত্রী অপি হসতি গেল। এভাবে আমরা অনেক বাক্য নির্মাণ করব, খুবই সহজ, আপনারা এগুলো চর্চা করবেন। পরবর্তী শব্দ আমরা চলে যাই। আমাদের পরবর্তী শব্দ হলো অপির পরে
আচ্ছা, আমাদের পরবর্তী যে শব্দটি সেটি আমরা একটু দেখি। পরবর্তী শব্দ হচ্ছে অস্তু। এই অস্তু একটা তৎসম শব্দ। এই অস্তুর বাংলা অর্থ হচ্ছে ঠিক আছে। অস্তুর বাংলা অর্থ হচ্ছে ঠিক আছে। আচ্ছা, তো আমরা এরকম বাংলা বাক্যের ক্ষেত্রে বলি না যে উম, যে আমাকে দয়া করে জল দিন, তো তখন আমরা আরেকজন ব্যক্তি কি বলেন যে ঠিক আছে, দিচ্ছি। এই যে ঠিক আছে ক্ষেত্রে আমরা এই অস্তু শব্দটাকে ব্যবহার করব। একটা উদাহরণ দিচ্ছি। উদাহরণটা এরকম: কৃপয়া জলম দদাতু। কৃপয়া জলম দদাতু মানে কৃপা করে জল দাও। এটা একজন বলছে, এক ব্যক্তি। তখন দ্বিতীয় ব্যক্তি সে কি বলবে? এটা হলো প্রথম ব্যক্তি, এটা দ্বিতীয় ব্যক্তি। দয়া করে জল দাও। তখন সে বলবো ঠিক আছে, অস্তু দদামি। অস্তু দদামি তার মানে ঠিক আছে, দিচ্ছি। দদামি মানে হচ্ছে দিচ্ছি। এরকম আমরা অসংখ্য বাক্য, আরো কয়েকটা এক্সাম্পল দেখি। যেমন দয়া করে গান করো। তো সেক্ষেত্রে আমরা কি বলতে পারি যে কৃপয়া গীতং, কৃপয়া গীতম গায়তু। কৃপয়া গীতম গায়তু এর মানে হলো দয়া করে গান করো। এখন সেই কি করবে? সে বলবে ঠিক আছে, গাচ্ছি। তাহলে অস্তু গায়ামি। তাহলে এটা পুরোটা একটা হচ্ছে একটা এক্সপ্রেশন, আর এটা আর একটা এক্সপ্রেশন। কৃপয়া গীতম গায়তু অস্তু গায়ামি। একইভাবে আমরা ঠিক আছে খাচ্ছি, খাওয়াকে কি বলা হয়? খাদামি। তাহলে ঠিক আছে খাচ্ছি মানে কি হবে? অস্তু এই খাদামি, ঠিক আছে, অস্তু খাদামি। একইভাবে আমরা বলতে পারি অস্তু লিখামি। একইভাবে আমরা যেমন আরেকটা এক্সাম্পল দিই, ঠিক আছে আমি আসতেছি। যেমন ধরুন মা বললো বৎসকে বা ছেলেকে বললো, ধরলাম কারো একটা ছেলের নাম হচ্ছে পলাশ, তো বললো পলাশ অত্র আগচ্ছতু। পলা পলাশ অত্র আগত, অথবা পলাশ অত্র আগচ্ছতি। আচ্ছা, যদি আদেশ দেয় সেক্ষেত্রে আমরা আগচ্ছতি বলতে পারি, বা আগচ্ছতি এভাবে, বা আমি আসি আমি। তখন সে বলবে হ্যাঁ আমি আসছি। তখন কি বলবো? অস্তু আগচ্ছামি। অস্তু আগচ্ছামি। অস্তু আগচ্ছামি মানে হচ্ছে হ্যাঁ আমি আসি। তুমি উঠো, তাহলে সেক্ষেত্রে কি বলে? আমি উঠি, হ্যাঁ আমি উঠছি। উত্তিষ্ঠামি তখন হয়ে যাবে অস্তু উত্তিষ্ঠামি হয়ে যাবে, ঠিক আছে। উত্তিষ্ঠামি। উত্তিষ্ঠামি মানে হচ্ছে হ্যাঁ উঠতেছি। আচ্ছা, এরকম আরেকটা এক্সাম্পল বলি। যেমন ধরেন আহ হ্যাঁ আমাকে বাক্যটি বলো। হ্যাঁ আমি বাক্যটি বলছি। তাহলে বাক্যম বদামি হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে কি হবে? বাক্যম বদামি। বাক্যমকে আমরা এরকম লিখতে পারি, অথবা যেহেতু বদামি আমরা এইভাবে লিখবো পুনঃ বাক্যম বদামি। এখানে আমরা অস্তু দিব। তাহলে অস্তু বাক্যম বদামি মানে হচ্ছে ঠিক আছে বাক্যটি বলছি। শয়নাম করতু, যেমন অস্তু শয়নাম করতু। আরেকটা বাক্য লিখি, অস্তু শয়নম করতু। অস্তু শয়নম করতু এর অর্থ হচ্ছে হ্যাঁ ঠিক আছে ঘুমাচ্ছি বা ঘুমাও, ঠিক আছে। যাই হোক, তো এভাবে আমরা অস্তু শব্দকে ব্যবহার করতে পারি। আরো কিছু বাক্য আমরা দেখবো এরকম। আমি একটা নোটস দিব আপনাদেরকে, মানে আমাদের পিডিএফ করা অব্যয় পদের উপরে অনেকগুলো নোটস আপনারা পাবেন, বিভিন্ন অব্যয় পদকে কিভাবে ব্যবহার করতে হয়। যেমন কোনো কিছু আমরা উত্তরের ক্ষেত্রে আমরা তুমি জানো কি আমরা বলি না হ্যাঁ আমি জানি বা আমি জানি না। এরকম অসংখ্য রকমের
অব্যয় পদ রয়েছে। তো এই অব্যয়গুলো আমাদের প্রচুর ব্যবহার আছে, বাংলা বাক্যেও যেমন আছে, এমনি সংস্কৃতের মধ্যেও কিন্তু প্রচুর ব্যবহার রয়েছে। যেমন আমি জানি না, তখন কি হবে? জানি নার ক্ষেত্রে আমরা দেব কি? ন জানামি। এই যে ন শব্দটা, এটা এক ধরনের অব্যয়। জানি না। আচ্ছা, মস্তক, মাথায় কতগুলো কেশ, কতগুলো চুল আছে? মাথায় কতগুলো চুল আছে, তো সেক্ষেত্রে আমরা কি বলবো? কতগুলো চুলের ক্ষেত্রে, যেহেতু চুল অনেক বেশি, আনকাউন্টেবল, তো সেক্ষেত্রে আমরা কি বলবো? যেমন একটা এক্সাম্পল দিই, যে মস্তকে কতগুলো, কতগুলোকে আমরা গত ক্লাসে পড়েছিলাম, যখন বহু বচনে হয় তখন হয় কতি। কতি মানে হচ্ছে কতগুলো। তাহলে মস্তকে কতি। আচ্ছা, চুল মানে কেশ, কেশ মানে হচ্ছে চুল। কিন্তু যেহেতু একাধিক কেশ মানে অনেক চুল, তখন এটা এই কেশ শব্দের বহু বচন হয়ে যাবে। তখন বলতে হবে কে সাহা। তাহলে মস্তকে কতি কে সাহা। আর অস্থি, এটাকে বহু বচনে সন্তি হয়ে যায়, তাহলে কি হবে? সন্তি হয়ে যাবে। তাহলে মস্তকে কতি কে সাহা সন্তি মানে মাথায় কতগুলো চুল আছে। এখন আপনাকে প্রশ্ন করছে যে মাথায় কতগুলো চুল আছে, এবার প্রশ্নবোধক বাক্য এটি। মস্তকে কতি কে সাহা সন্তি, তার উত্তর কি হবে? উত্তর হচ্ছে অহম ন জানামি, আমি জানি না। আমরা তো চুল গুনতে পারবো না, সেক্ষেত্রে আমরা কি বলবো? উত্তরটা আমরা এভাবে দেব, যে অহম ন জানামি, আমি জানি না। আচ্ছা, তো কারো ধরেন আরেকটা বাক্য বলি, যেমন গৃহে, মানে তোমার পিতা আছে কি, বা কারো গৃহে পিতা আছে কি, এরকম আমরা যে কি শব্দ, মানে ক দীর্ঘ হ্রস্ব ইকার, তখন আমরা বা শব্দ প্রয়োগ করি। যেমন ধরুন, গৃহে পিতা অস্তি বা, অস্তি মানে আছে, আর বা দিয়ে কি বোঝাচ্ছে? ইয়েস অর নো, অর্থাৎ হ্যাঁ কি না এটা জানতে চাচ্ছে। তাহলে গৃহে পিতা অস্তি বা মানে গৃহে পিতা আছে কি, তার উত্তর কি হতে পারে? উত্তর হচ্ছে হ্যাঁ তিনি আছেন, সহ অস্তিতা। অথবা যদি আমি না জানি, তাহলে বলবো অহম ন জানাবে, আমি জানি না। আচ্ছা, আবার আমরা এরকম একটা বাক্য বলি, যে ধরুন পথে কতগুলো যানবাহন চলছে, কতগুলো যানবাহন চলছে। ধরেন আমি এটা প্রথমে বাংলা লিখি, যে রাস্তায় কতগুলো যান চলছে। এই যে বাক্যটা, রাস্তায় কতগুলো যান চলছে, কতগুলো গাড়ি চলছে, সেক্ষেত্রে আমরা কতগুলোকে আমরা কি বলবো? কতি। আচ্ছা, রাস্তাকে আমরা কি বলবো? এটা এখন সংস্কৃত রূপ দিই, সেটা হলো কি? যে মার্গে। মার্গ মানে হচ্ছে পথ। ঠিক আছে, মার্গ মানে হচ্ছে পথ। যেমন তুমি কোন মার্গে আছো, তো কে বলবে আমি যোগ মার্গে আছি, আমি ভক্তি মার্গে আছি, আমি জ্ঞান মার্গে রয়েছি, আমি কর্ম যোগ মার্গে রয়েছি। তো মার্গ মানে হচ্ছে পথ, আমাকে মার্গ দর্শন করা মানে আমাকে পথ বলে দাও। এরকম দেখবেন আপনারা যখন এরকম সংস্কৃত, যে বিশেষ করে মহাভারত বিভিন্ন সিরিয়াল যদি দেখেন, সেখানে দেখবেন মার্গ শব্দটা প্রচুর ব্যবহৃত হয়। বিশেষ করে গুরু পরম্পরা ধারায় এই মার্গ শব্দের প্রচুর ব্যবহার রয়েছে। মার্গ মানে হচ্ছে পথ। ঠিক আছে, অহম, অহম ন জানামি, আমি জানি না। তখন আমরা যে দর্শয়তি, ঠিক আছে, ভগবান মার্গ দর্শয়তি, আমাকে পথ দেখান। এই জন্য মার্গ মানে হচ্ছে পথ। তো যাই হোক, কতগুলোকে আমরা কি বলবো? কতি বলবো। মার্গে কতি। আচ্ছা, যখন কতগুলো হয়ে যাচ্ছে, তখন কিন্তু আমাদের এই যান শব্দটা বহুবচন হয়ে যাবে। তখন যানকে বহুবচনে বলতে হবে। প্রথমে আমি বাহন বলি। বাহন মানে হচ্ছে যেটি আমাদেরকে বহন করে নিয়ে যায়, মানে যানবাহন আর কি। মার্গে কতি বাহন, কতি বাহন হয় না, কতি যেহেতু বহুবচন, তাহলে তার সাথে ব্যবহৃত শব্দটিও বহুবচন হয়ে যাবে। ঠিক যেভাবে আমরা ইংলিশে দেখুন, যেমন ম্যানি, আমি একটু বোঝাচ্ছি, ম্যানি যখন বসে, তখন ম্যানির সাথে পরবর্তী নাউনটা কি হয়? প্লুরাল হয়ে যায়। যেমন ম্যানি পেন্স, ম্যানি বুকস, ম্যানি বয়েস। কিন্তু যখন মেনি না বসে সেখানে মাছ হয়ে গেল, মানে মানে যেটা কাউন্টেবল নয়, তখন কিন্তু বহুবচন হয় না। যেমন মাছ মানি। ঠিক আছে, তাহলে আমাদের এই যে এখানে যে আমাদের অ্যাডজেক্টিভ গুলো বসছে,
বা আমাদের অ্যাডভার্ব যেটাই বসুক না কেন, এখানে পরবর্তী যে শব্দটা আসবে সেটি সব সময় ডিপেন্ড করবে তার সিঙ্গুলার নাকি প্লুরাল তার উপরে। তাহলে কতির ক্ষেত্রে আমরা কি বলবো? বাহনানি, তখন হয়ে যাবে বাহনানি, বহু বচনে বাহনানি হয়ে যায়। তাহলে মার্গে কতি বাহনানি চলছে। এখন যেহেতু একাধিক গাড়ি চলছে, এখানে ক্রিয়াপদটাও বহুবচন হয়ে যাচ্ছে। তাহলে আমরা এক্ষেত্রে কি বলবো? আমরা এখানে চলতির জায়গায় আমরা কি বলবো? চলন্তি হয়ে যাবে। যেহেতু তি তস অন্তি যোগ হয়, আমরা জানি তি তস অন্তি, ঠিক আছে। তি মানে হচ্ছে থার্ড পার্সনের ক্ষেত্রে সিঙ্গুলার, আর বহুবচনের ক্ষেত্রে হচ্ছে অন্তি, ঠিক আছে। তাহলে তি তস অন্তি, হ্যাঁ, অন্তি যোগ হবে চলন্তি। তাহলে মার্গে কতি বাহনানি চলন্তি মানে হচ্ছে রাস্তায় কতগুলো যানবাহন চলছে। আবার আমরা এরকম এটা একটু উদাহরণ দিলাম, আবার একটা উদাহরণ দিচ্ছি, যেমন যে আপনার পরীক্ষা কবে? হ্যাঁ, তাহলে কবে কে আমরা কি বলবো? যেমন পরীক্ষা, উচ্চারণটা কি করতে হবে? পরীক্ষা, সবাই ভালো করে শুনবেন, পরীক্ষা। হ্যাঁ, এটাকে আমরা একটু ভেঙে যদি বলি, কিভাবে বলতে হবে? প্রথমে তারপরে পরীক্ষা, উচ্চারণটা এভাবে করতে হবে, পরীক্ষা। হ্যাঁ, পরীক্ষা। তাহলে পরীক্ষা, এটা আমরা একটা তালব্যস্য দিব, আমরা এটা এভাবে না, এটা হবে তালব্যস্য, এভাবে দিলে সুন্দর হয়। তাহলে পরীক্ষা, উচ্চারণটা এভাবে করতে হবে, এখানে ক হর্ষ চিহ্ন হয়ে যাবে। তো যাই হোক, তো পরীক্ষা কবে? তাহলে পরীক্ষা কদা অস্তি, পরীক্ষা কদা অস্তি, স্পর্শবোধক চিহ্ন হয়ে গেছে, পরীক্ষা কবে। এবার আপনি সোমবার, রবিবার, যে কোনো একটা দিন আপনি বলতে পারেন। আরেকটা উদাহরণ দিচ্ছি, যেমন আপনার চশমা কোথায় রয়েছে? উপনেত্রম কুত্রয় অস্তি, উপনেত্রম কুত্রয় অস্তি। কুত্র মানে হচ্ছে কি? আমরা আগেই পড়েছিলাম, কুত্র মানে হচ্ছে কোথায়। তাহলে উপনেত্রম কুত্রয় অস্তি, চশমাটি কোথায়? উপনেত্রম কুত্র অস্তি। তাহলে উপনেত্রম কুত্র অস্তি মানে হচ্ছে চশমাটি কোথায়, ঠিক আছে। এখন উত্তর আপনি বলতে পারেন অহম ন জানামি, আমি জানি না। আকাশে, ধরলাম আরেকটা উদাহরণ দিয়ে, আকাশে কতগুলো তারকা রয়েছে? তাহলে আকাশে কতগুলো তারকা রয়েছে, এখন আকাশকে আমরা কি বলবো? সপ্তমী বিভক্তি আকাশকে আমরা আকাশে বলবো, আকাশে কতগুলোকে আমরা বলি কতি, ঠিক আছে। আচ্ছা, যেহেতু কতি শব্দ বহুবচন, তাহলে তার সাথে নক্ষত্রাণী হয়ে যাবে। আকাশে কতি নক্ষত্রাণী অস্থির জায়গায় সন্তি হয়ে যাবে। আকাশে কতি নক্ষত্রাণী সন্তি, আকাশে কতগুলো নক্ষত্র রয়েছে? অগণিত। হ্যাঁ, যাই হোক, তো আমরা যেমন ধরো কেন, আমরা যদি কেন দিয়ে প্রশ্ন করি, আমরা জাস্ট এগুলো উদাহরণ দিচ্ছি। যেমন ধরুন আম, সঙ্গীতা, মানে সঙ্গীতা, বা আচ্ছা সঙ্গীতা বাদ দেন, আমরা তামান্না কি কারণে কান্না করছে, বা কি কারণে সে গান করে, কেন, এই যে কি কারণ বা কেন অর্থে আমরা কিমর্থম সঙ্গীতা প্রয়োগ করি। কথার কথা আমরা তামান্না কিমর্থম, কিমর্থম আহ চলতি, বা যাই হোক ক্রন্দতি বলতে পারি আমরা, ক্রন্দতি। তাহলে সেই কেন, এই কিমর্থম মানে হচ্ছে কেন। ওকে, তো পুস্তকম কদা দদাতি, পুস্তকম কদা দদাতি মানে বই, কদা মানে কি? তাহলে কদা মানে হচ্ছে কি? বলেন, কেউ পারবেন? কদা শব্দ, কদা শব্দ ভুলে গেলে কিন্তু হবে না। কদা মানে কি? কখন। তামান্না কখন কান্না করে, কেন কান্না করে, কেন হচ্ছে কিমর্থম। কদা মানে কি? তখন। কদা মানে তখন, কদা মানে কখন, তত্র মানে সেখানে, ইয়ত্র মানে হচ্ছে যেখানে, অন্যত্র মানে অন্য জায়গায়, সর্বত্র মানে সব জায়গায়, ঠিক আছে। এবার কিম মানে হচ্ছে কি, কিভাবে, কোথায়, কখন, কেন। আচ্ছা, যাই হোক, তো আমরা এই ধরনের বাক্যগুলোকে আমরা এই শব্দগুলো দিয়ে প্র্যাকটিস করতে পারবো। আমরা মোটামুটি এতটুকু ক্লিয়ার তো? উদাহরণগুলো কি বোঝা গেছে? সবাই একটু কমেন্ট করুন, সবাই একটু রেসপন্স করুন, তারপর আমি নেক্সট টপিকে যাচ্ছি।
হ্যালো, তার মানে চুপচাপ হয়ে গেছে সবাই। হ্যাঁ, বোঝা গেছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এবার নেক্সট টপিকে যাচ্ছি আমি। তো নেক্সট টপিকটা কি তাহলে? নেক্সট টপিকটা আমরা যে অতীতকাল পড়েছিলাম, সেই অতীতকাল একটু ভালো করে খেয়াল করুন। অতীতকালের ক্ষেত্রে আমরা গতবান বলেছিলাম পুরুষের ক্ষেত্রে, নারীদের ক্ষেত্রে বতী বলেছিলাম। যেমন স গতবান, এই স গতবান, কহ গতবান। হ্যাঁ, সহমানি সে গিয়েছিল, সহ গতবান। এই সহ গতবান মানে এ গিয়েছিল। কে গিয়েছিল সেক্ষেত্রে আমরা বলবো কহ গতবান। তাহলে কহ গতবান মানে হচ্ছে কে গিয়েছিল। উত্তরে আমরা কি বলতে পারি? উত্তরে কথার কথা মিথিলা গতবতী হয়ে যাবে। তাহলে এখানে ব্যাপার হচ্ছে কি, পুরুষের ক্ষেত্রে অবশ্য কহ বলে, আর নারীদের ক্ষেত্রে আমরা কা বলবো। এখানে যদি প্রশ্ন হয় কা 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 গতবান, তখন উত্তর হবে মিথিলা গতবতী। এই গতবান হবে না, গতবতী হয়ে যাবে। এটা হচ্ছে স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে। আর পুরুষদের ক্ষেত্রে হবে কহ, কহ গতবান। এটা হলো পুরুষের ক্ষেত্রে। তখন আমরা উত্তরে কি বলবো? যেমন উত্তরের ক্ষেত্রে আমরা বলতে পারি গণেশ, কথার কথা গণেশ সহ গতবান। গণেশ গিয়েছিল। ভবান গতবান, আপনি গিয়েছিলেন। অহম গতবান, আমি গিয়েছিলাম। লিখিতবান মানে কি? লিখেছিলাম। খাদিতবান মানে খেয়েছিলাম। তো এগুলো আমরা খুব সহজ, এরকম ক্রিয়ার সাথে আমরা বান যোগ করবো। যেমন আগচ্ছতি, আগচ্ছতি মানে কি? আসে। এটা এখন পাস্ট টেন্সে কি হয়ে যাবে? আগতবান হয়ে যাবে। একইভাবে পঠতি পঠিতবান, লিখতি লিখিতবান। যত বান আছে সবগুলো মানে পাস্ট, পুরুষের জন্য। আর বতী হচ্ছে স্ত্রীলিঙ্গের জন্য। যেমন একটা এক্সাম্পল, বানরহ খাদিতবান। বানর কি খাইয়েছিল? এটা অর্থ হবে বানর খেয়েছিল। এখন প্রশ্ন হচ্ছে কি খেয়েছিল? ঠিক আছে, কিম খাদিতবান, উত্তর হচ্ছে বানরহ ফলম খাদিতবান। তখন আমরা এই খাদিতবানের আগে একটা ইয়ে যোগ করব, সেটা হচ্ছে ফলম খাদিতবান। তাহলে বানরহ ফলম খাদিতবান। যেমন যুবকহ ক্রীড়িতবান, যুবকটি খেলেছিল। সহ হসিতবান, উদাহরণ হচ্ছে সহ হসিতবান। সহ হসিতবান মানে হচ্ছে সে হেসেছিল। যেমন ধরলাম আরেকটা শব্দ আমরা যদি দিই, স্বপন, কথার কথা স্বপনহ পত্রম, চিঠি চিঠি লিখিতবান। স্বপনহ পত্রম লিখিতবান মানে স্বপন চিঠি লিখেছিল, পাস্ট টেন্স লিখেছিল। হ্যাঁ, লিখিতবান। এভাবে বান দিয়ে আমরা পাস্ট টেন্স করব। যেমন সৈনিকহ যুদ্ধম কৃতবান, ভক্ত গীতম গীতবান, ছাত্রহ শ্লোকম উক্তবান। এখানে আমরা বলি যেমন ছাত্রহ ছাত্রটি, শ্লোক, তাহলে শ্লোককে আমরা কি বলবো? যে শ্লোকম। উক্তবান, উক্তবান মানে হচ্ছে শ্লোকটি উচ্চারণ করেছিল বা বলেছিল। আমি গৃহে গিয়েছিলাম। আচ্ছা, এটা আপনারা বলেন, আমি গৃহে গিয়েছিলাম তাহলে কি হবে? কি আগে বলেন, উত্তর কি হবে? আমি গৃহে গিয়েছিলাম।
চলো, বলতে হবে, সব তো আমি বললে হবে না, আপনাদের কিছু এতক্ষণ তো বুঝালাম না, এখন তো আপনারা নিজেরা পারার কথা। বলেন কি अहम একজন। হুম। अहम गृहं गतवान्। গুড, উত্তমম উত্তমম, চমৎকার। অহম গৃহম গতবান হয়ে যাবে। ঠিক আছে, এই যে রেসপন্স করেছেন তার মানে বুঝতে পেরেছেন, এই জন্য আমি একটু শিওর হলাম। আচ্ছা, তুমি রুটি রুটি খেয়েছিলে, রুটিকে আমরা বলি রুটিকাম, বলি রুটিকাম। তাহলে তুমি কি আমরা ভবান বলবো, তুমি বা আপনি ক্ষেত্রে ভবান বলা হয়। ভবান রুটি, রুটিকাম হয়ে যাবে রুটিকাম খাদিতবান। তাহলে আপনি কি করলে রুটি খেয়েছিলেন। আমরা ভবানকে আসলে আমরা আপনি অর্থে বলি, আমরা অনেক সময় তম শব্দটাও প্রয়োগ করা হয়, তম। ঠিক আছে, তম রুটিকাম খাদিতবান অথবা ভবান রুটিকাম খাদিতবান। হ্যাঁ, যাই হোক, তো আমরা যদি বলি আরেকটা শব্দ, আরেকটা বাক্য বলি, যেমন কহ কে পুস্তকম দত্তবান। তাহলে এটা হবে কি, কহ পুস্তকম দত্তবান, এটা হলো কে পুস্তকটি দিয়েছিল। দত্তবান মানে হচ্ছে দেওয়া। তো আমরা এখানে কহ দিয়ে যেহেতু পুরুষবাচক কারো নাম জানতে চাচ্ছে, আমরা এবার রাম মানে যে কোনো কিছু, রাম কৃষ্ণ রহিম যে কোনো একটা পুরুষের নাম দিলেই হয়ে যাবে। হুম। আচ্ছা, তো এরপরে আমরা পরবর্তী টপিকে আসি। বোঝা গেল এতটুকু। নারীদের ক্ষেত্রে জাস্ট গতবতী হয়ে যাবে, সব ঠিক থাকবে, শুধুমাত্র গতবতী। যেমন সা, এষা, কা, ভবতি, অহম সবকিছু গতবতী হয়ে যাবে। এভাবে আমরা ক্রিয়াপদ দিয়ে দিয়ে এক একটা বাক্য তৈরি করি। যেমন একটা উদাহরণ বলি, যে বালিকা বিদ্যালয়ে গিয়েছিল। তাহলে বালিকার ক্ষেত্রে আমরা কি বলবো, বালিকা বিদ্যালয়ম গতবতী। ঠিক আছে, বালিকা বিদ্যালয়ম গতবতী, বালিকা বিদ্যালয়ে গিয়েছিল, এখানে গতবতী হয়ে গেল, যেহেতু স্ত্রীবাচক শব্দ। তার মানে আমাদের যেটা সাবজেক্ট বা কর্তা, তার সাথে অবশ্যই ক্রিয়া বা ধাতুর কি থাকবে, একটা সম্পর্ক থাকবে সব সময়। পুরুষ হলে একরকম, স্ত্রী হলে আরেক রকম। তো এখন প্রশ্ন যদি করি, বলি যে কে বিদ্যালয়ে গিয়েছিল, যেহেতু নারীবাচক, তাহলে কে এর ক্ষেত্রে আমরা কা বলবো, বাকি সব ঠিক থাকবে, কা বিদ্যালয়ম গতবতী, এভাবে হয়ে যাবে। কা বিদ্যালয়ম গতবতী, উত্তর হচ্ছে বালিকা বিদ্যালয়ম গতবতী, মিথিলা বিদ্যালয়ম গতবতী, সুলেক্ষণা বিদ্যালয়ম গতবতী। ওকে, গায়িকা গীতম গীতবতী। তাহলে গায়িকা, গায়িকা কি করে, গান করে, তাহলে গানকে বলা হচ্ছে গীতম গীতবতী। তাহলে গায়িকা গীতম গীতবতী অর্থ হচ্ছে গায়িকা গান করেছিল। ধরেন মা রান্না করেছিল, সেক্ষেত্রে আমরা কি বলতে পারি, মাতা পাক করেছিল, যেটাকে বলে পাকং। কৃতবতী, কৃতবতী মানে হচ্ছে করেছিল আর কি, মানে পাক করেছিল, তাহলে পাকম কৃতবতী, মাতা পাকম কৃতবতী। সিম্পল ব্যাপার, জাস্ট আমরা সাবজেক্ট দেবো, ইরিভেটেড ভার্ব, তাই না, কি করেছিল, এটা হচ্ছে আমাদের অবজেক্ট। এই গেল আমাদের পাস্ট টেন্সের শেষ, ভূতকালহ। ভবিষ্যৎকালে কিভাবে বলি আমরা, যেমন ভবিষ্যৎকাল, ভবিষ্যৎকালে আমরা সব সময়
যেমন গচ্ছামি, এটা গচ্ছামি, এটারও প্রেজেন্ট টেন্স, এটার ফিউচার কি হয়ে যাবে তাহলে? গমিষ্যামি হয়ে যাবে। গমিষ্যামি। দুঃখিত, এখানে হর্ষ চিহ্নটা হবে না, গমিষ্যামি হয়ে যাবে। তাহলে গচ্ছামির ভবিষ্যৎ বাণী গমিষ্যামি, তাহলে এটা হচ্ছে আমি যাই, আর এটা হচ্ছে আমি যাব। ঠিক একইভাবে যে কোনো ভার্বের সাথে আমরা মূর্ধন্য আকার, এই জহলা আকার, মরীচিকা যোগ করব। যেমন পঠামি, পঠিষ্যামি। পঠামি মানে হচ্ছে আমি পড়ি, তাহলে অহম পঠামি। আর অহম পঠিষ্যামি মানে আমি পড়বো। তো কি পড়বো? যেমন অহম পুস্তকম পঠামি, আমি বই পড়ি। তার ভবিষ্যৎকাল রূপ কি হবে? অহম পুস্তকম পঠিষ্যামি। বোধিষ্যামি মানে বলবো। দদামি, এই দদামি হচ্ছে দান করা, এটার ফিউচার কি হবে? দস্যামি হয়ে যাবে, দদাস্যামি। হ্যাঁ, অহম গমিষ্যামি পুরুষবাচকের ক্ষেত্রে যেমন, স্ত্রীবাচক ক্ষেত্র তেমন হবে, অহম গমিষ্যামি স্ত্রীবাচকে একই কথা। তার মানে আমরা এটা বলতে পারি যে পুংলিঙ্গে স্ত্রীলিঙ্গে চ সমানম। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি যাব, কি বলবে? অহম গমিষ্যামি। নারীরাও বলবে অহম গমিষ্যামি। যেমন আরেকটা উদাহরণ দিই, অহম, কথার কথা, এই অহম মানে আমি, অন্নম খাদিষ্যামি। তাহলে আমি কি করব? অন্ন খাবো। এটা পুরুষরা যেরকম বলবে, নারীরা সেম, অহম অন্নম খাদিষ্যামি, এটা ভবিষ্যৎকালের রূপ। অহম পুস্তকম পঠিষ্যামি, অহম পত্রম লেখিষ্যামি বা চিত্রম লেখিষ্যামি, অহম জলম পশ্যামি, অহম গৃহম আগমিষ্যামি। ওই যে আগচ্ছামিটাকে আমরা আগমিষ্যামি বলবো। উত্তরস্যামি, যেমন আমি সংস্কৃত জানবো। কোর্সের পরে আমরা কি জানবো? সংস্কৃত জানবো। তো আমরা সংস্কৃতকে জানবে, আমি সংস্কৃত জানবো, কি বলবো? অহম সংস্কৃতম, অহম সংস্কৃতম জ্ঞাস্যামি। যেটাকে আমরা জ্ঞাস্যামি বলবো, জ্ঞাস্যামি, জ্ঞাস্যামি। অহম সংস্কৃতম জ্ঞাস্যামি, অহম গীতম জ্ঞাস্যামি। ঠিক আছে, আমি গান জানবো, গাইব গাইব জ্ঞাস্যামি। দুইটার মধ্যে একটু পার্থক্য রয়েছে। তাহলে অহম গীতম, গীতমের ক্ষেত্রে কিন্তু ওটাও জ্ঞাস্যামি, ওটা হবে গা, গয়াকার দন্তস্ব দফলা গাস্যামি। পার্থক্য রয়েছে। এটা হচ্ছে ওই যে বর্গীয় জঞ, আর এটা হচ্ছে শুধু গা। ওটা জ্ঞান বা জানাকে বোঝাচ্ছে, আর এটা হচ্ছে গাওয়াকে বোঝাচ্ছে। ঠিক আছে, এইভাবে আমরা যে আমি শব্দ যোগ করে ভবিষ্যৎ করতে পারি। আচ্ছা, বোঝা গেল এতটুকু? এবার বিভিন্ন বাক্যগুলো আমরা নোট দিয়ে দেবো, সমস্যা নেই। এতটুকু বোঝা গেছে? হ্যাঁ, বোঝা গেছে। আচ্ছা, চমৎকার। তো আমরা পরের টপিক যাই, সেটা হচ্ছে সম্বোধন। আমরা সম্বোধনে কিভাবে ব্যবহার করবো কাউকে যখন আমরা সম্বোধন করি? যেমন ওহে বালক, বা ওহে ছাত্র, হে জনাব। তাহলে এই যে এই প্রশ্নগুলো আমরা কাউকে সম্বোধন করি, এই সম্বোধন ক্ষেত্রে আমরা পুংলিঙ্গে কিভাবে ব্যবহার করব সেই প্রক্রিয়াটা আমরা প্রথমে দেখব। বিশেষ করে প্রথমে আমরা পুংলিঙ্গটা আগে দেখব, এরপর স্ত্রীলিঙ্গটা দেখব। আচ্ছা, তো আমরা বালকটি যাই, সেটাকে আমরা কি বলি? একদম বেসিক থেকে বলছি, অনেক পুরনো পড়া। বালকটি যায়, তাহলে বালকহ গচ্ছতি, বালকটি যায়। তাহলে ওহে বালক তুমি যাও, তো সেক্ষেত্রে আমরা কি বলবো? সেক্ষেত্রে অবশ্যই আমরা বালক লিখবো, ঠিক আছে, কিন্তু আমরা বিসর্গটা দিব না।
বিসর্গটা না দিয়ে আমরা জাস্ট একটা আশ্চর্যবোধক চিহ্ন দিয়ে দেবো, ঠিক আছে, অথবা কমাও দেওয়া যায়। বালক, হ্যাঁ। যাও, এই যাওকে আমরা বলবো গচ্ছতু। গচ্ছতু মানে যাও, ওহে বালক যাও। এটা একটা ফর্মও দেওয়া যায় এভাবে, যে বালক কমা গচ্ছতু, অথবা হে বালক কমা, এভাবেও দেওয়া যায়, বিভিন্ন ভাবে এটা দেওয়া যায়, ফর্ম রয়েছে, সবকিছু শুদ্ধ। আমরা যদি বলি যেমন ছাত্র, ওহে ছাত্র তুমি পড়ো, তাহলে সেক্ষেত্রে কি বলবো? ছাত্র, ঠিক আছে, ছাত্র, আমরা ছাত্র বলবো না, বিসর্গ দেবো না, পঠতু হয়ে যাবে। পঠতু মানে ওহে ছাত্র পড়ো। এটা বাংলা কি? তাহলে বাংলা হচ্ছে ওহে ছাত্র, ওহে ছাত্র পড়ো, ঠিক আছে, এটা সম্বোধন। শিক্ষক বদতু, শিক্ষককে বলছো ওই শিক্ষক বলেন বা বলো। রাম খাও, তাহলে রাম খাদতু, ঠিক আছে। তো এভাবে আমরা পুংলিঙ্গে আমরা সম্বোধন করবো এভাবে। আচ্ছা, স্ত্রীলিঙ্গে কিরকম হবে? স্যার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ বলেন। স্যার এটা তো ছাত্র যেটা বলছেন, ওহে ছাত্র পঠতু, তো এটা তো স্যার এক বচন নাকি বহু বচন, এটা কি সবগুলোর ক্ষেত্রে একই হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে অবশ্যই, ঠিক আছে। এখানে তো পঠতু হচ্ছে আমাদের, যে তোমরা খাও, সবার জন্য সেম। না, আমি বলছিলাম যে ওই যে ছাত্রর পরে যে আশ্চর্যবাচক চিহ্নটা থাকছে সম্বোধনে, মানে হ্যাঁ এটা তো ধরেন অনেকজন ছাত্র যদি হয় তখনও কি মানে এই ধরনের হবে? হ্যাঁ হ্যাঁ, একই একই। আচ্ছা। আচ্ছা। আরো একটা শব্দ আমরা যেমন ধরেন, এই যে হে ছাত্র বা হে বালক, হে ছাত্র এভাবে বলছি, আমরা আরেকটা শব্দ ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে ভো। ভো শব্দটা কেমন ব্যবহার করতে পারি? ভো বালক, ভো বালক, ঠিক আছে, ওহে বালক, এটা বাংলা ওহে বালকই হবে। তা আমরা অনেক সময় শ্রীমন শব্দটা প্রয়োগ করি, শ্রীমন বা শ্রীমন, ঠিক আছে, শ্রীমন, যেমন কথার কথা কৃপয়া উপবিশতু, উপবিশতু, শ্রীমন কৃপয়া উপবিশতু, শ্রীমন দয়া করে বসো। আমরা কোনো শ্রদ্ধাবান কোনো ব্যক্তি হলে সেক্ষেত্রে আমরা মান্যবর শব্দ ব্যবহার করি, তাহলে আমরা বলবো মান্যা। যেমন মান্য অর্থাৎ মহামান্য আর কি। একম একটি, ধরেন নিবেদনম, নিবেদনম অস্তি, যে মান্যবরকে বলছে মান্যবর একটা নিবেদন আছে। আমরা মান্য না দিয়ে আমরা মান্যবরও লিখতে পারি ডাইরেক্ট, এটাও দেওয়া যায়। মান্যবর, মহাশয়, এরকম আরো আছে, মহাশয়, ঠিক আছে, অথবা আর্য বা মহোদয়। হ্যাঁ, আমরা সুধী শব্দ প্রয়োগ করতে পারি, সুধী, মিত্র। এই যে বিভিন্ন সম্বোধন করা কাউকে, সেক্ষেত্রে আমরা এগুলো দিব। তো আমরা সম্বোধনে সবসময় আসলে, সবসময় রাখবেন সম্বোধনে আমরা সবাইকে একটা ইউনিট হিসেবেই সম্বোধন করি। এখানে সুধী বলতে আমরা এখানে একজন হোক, দুইজন হোক, তিনজন হোক, যেই হোক, সবার ক্ষেত্রে আমরা সুধী বলি। মিত্র একই, আর্য, মান্যবর, মহাশয়, সবাই আমরা এক। ছাত্র, অনেক ছাত্র হইলো আমরা ছাত্র বলছি। তাহলে এটা ছিল আমাদের সম্বোধনের, বিশেষ করে অকারান্ত যে শব্দগুলো রয়েছে পুংলিঙ্গের ক্ষেত্রে, সেটা হচ্ছে এরকম। এবার আমরা একটু স্ত্রীলিঙ্গে আসবো। আকারান্ত স্ত্রীলিঙ্গ যেগুলো, স্ত্রীলিঙ্গ মানে তো আকারান্ত, আকারান্ত মানে হচ্ছে স্ত্রীলিঙ্গ। আচ্ছা, তাহলে আকারান্ত মানে কি? যে সকল শব্দের শেষে আকার থাকবে,
যেমন ধরলাম বালিকা, এটা কিন্তু আকারান্ত শব্দ, আকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ। কিন্তু যখন আমরা এই আকারান্ত শব্দটার সম্বোধন করতে যাইব, তখন আমাদের কিন্তু আবার একটু পার্থক্য আছে। সেক্ষেত্রে কি করতে হবে? সেক্ষেত্রে বলতে হবে বালিকে। বালিকে মানে হচ্ছে ওহে বালিকা, এটা কিন্তু সম্বোধন। বালিকে মানে হচ্ছে এটা সম্বোধনে ব্যবহৃত হবে, এটা সম্বোধন। সম্বোধনে বালিকে, গীতে, মাতে, এই যে শব্দগুলো না, এগুলো হচ্ছে হে মা, তখন আমরা বলি মাতে। হ্যাঁ, অথবা যেমন গীতা, তাহলে গীতে, মানে সম্বোধন করছি হে গীতা, এরকম। একইভাবে ছাত্রা, ছাত্রাকে আমরা কি বলবো? এটা কিন্তু আকারান্ত স্ত্রীলিঙ্গবাচক, তাহলে এটা কি হবে? এটা ছাত্রী হয়ে যাবে, ছাত্রী হয়ে যাবে। ঠিক আছে। মহিলা, মহিলাটা কি হবে? মহিলে হয়ে যাবে, মহিলে। গাইকে একইভাবে, সীতাকে আমরা কি বলবো? সীতে। সুপর্ণাকে আমরা বলবো সুপর্ণে। অম্বাকে আমরা বলবো অম্ব। অম্বা এটা একটু বিশেষ, এটা একটু বলে রাখি। অম্বা শব্দটা আপনারা নোটবুক দিয়ে লিখে রাখেন, যে অম্বা যদিও বা আকারান্ত শব্দ, কিন্তু এক্ষেত্রে আমরা অম্বে বলবো না, এক্ষেত্রে আমরা অম্ব বলবো। অম্ব দিয়ে এটা আশ্চর্যবোধক চিহ্ন দিবে, এটা এটা বিশেষ, এটা একটু আলাদা। ঠিক আছে, এটা একটু আলাদা, এটাকে আমরা একটু আলাদা করে দিব। এটাকে সংস্কৃতে বিশেষ বলা হয়েছে অম্বর ক্ষেত্রে। আচ্ছা, তাহলে আমরা এবার একটা বাক্য লিখি কিরকম, যেমন ধরুন ওহে বালিকা, বা ওহে বালিকা এখানে আসো, ঠিক আছে, বা এসো। তো সেক্ষেত্রে আমরা কি বলবো? ওহে বালিকা এখানে এসো। তাহলে আমরা বলবো বালিকে, বালিকে অত্র আগচ্ছতু। এখানে আসো মানে কি? অত্র আগচ্ছতু, অত্র আগচ্ছতু, এখানে এসো। ঠিক আছে। একইভাবে মিত্রে, আমরা মিত্রা, যে কোনো ভাবে আমরা এগুলো লিখতে পারি। আচ্ছা, যেমন ভোজনম দদাতু, সেটা আমরা বলতে মাতে, কথার কথা আমরা বলবো মাতে। ভোজনম দদাতু, ভোজন দান করো। অন্নম দদাতু, ভোজনম দদাতু, এগুলো হচ্ছে তা আবার স্ত্রীলিঙ্গের মধ্যে তো আবার ইকারান্ত শব্দ রয়েছে, সেটা আমরা এখন দেখবো কি ইকারান্ত শব্দ স্ত্রীলিঙ্গবাচক কিভাবে সম্বোধন করতে হয়। যেমন কথার কথা ভগিনী, একটা শব্দ লিখি ভগিনী, এটা কিন্তু স্ত্রীবাচক শব্দ, এটা দীর্ঘইকারান্ত। দেখুন এখানে দন্তন দীর্ঘইকার রয়েছে, তাহলে দীর্ঘইকারান্ত ইকারান্ত শব্দ। তাহলে এটাকে আমরা যদি এখন সম্বোধন কারক ব্যবহার করি আর কি, সেক্ষেত্রে আমরা আগের মতো এই মাতে বালিকে এভাবে বলা যাবে না, এখন বলতে হবে ভগিনী। এখন বলতে হবে ভগিনী, মানে দীর্ঘইকারটা কিসে রূপান্তর হয়ে যাবে? আহ দীর্ঘইকারটা রূপান্তর হয়ে যাবে আপনার হ্রস্বইকার। তাহলে এখানে দীর্ঘইকারান্তরে হ্রস্বইকারে রূপান্তরিত হয়ে যাবে, এটাই হচ্ছে পার্থক্য। তাহলে যতগুলো দীর্ঘইকারান্ত রয়েছে সবগুলো হ্রস্বইকারে রূপান্তর হয়ে যাবে। তাহলে এটার বাংলা কি হবে? এটার বাংলা হচ্ছে ওহে বোন। ঠিক আছে, এরকম। তাহলে এবার আমরা সখী শব্দে কি হবে? সখী শব্দে কি যদি আমরা এখন সম্বোধন কারকে ব্যবহার করতে চাই, তাহলে এটা দন্তস্ব হ্রস্বইকার হয়ে যাবে, সখী। সখী হামারি ভাদর, এরকম অনেক রয়েছে, আমরা বৈষ্ণব পদাবলীর মধ্যে আমরা দেখব। সখী, এই সখী শব্দটা প্রচুর ব্যবহৃত রয়েছে মধ্যযুগের যে বৈষ্ণব পদাবলীগুলো রয়েছে, আমরা পড়েছি, আপনারাও হয়তো অনেকে পড়ে থাকবেন। বিশেষ করে যে আপনার মিথিলার যে কবি রয়েছেন, হ্যাঁ, তারপর রয়েছে আমাদের আহ বিখ্যাত একজন বৈষ্ণব পদাবলী সংস্কৃতের নাম হচ্ছে জয়দেব, তিনি
বিদ্যাপতি, হ্যাঁ বিদ্যাপতি লিখেছিলেন। মিথিলা একটা অঞ্চলের নাম, একটা জায়গার নাম। তো তিনি ব্রজবুলি ভাষায় পদ লিখেছেন, সেখানে সখী শব্দটা প্রচুর রয়েছে দেখবেন, সেখানে অনেক সময় সম্বোধন করতে গিয়ে হ্রস্বইকার দেওয়া হয়েছে। আচ্ছা যাই হোক, তো একইভাবে জননী কি হবে? যেমন মা, এটা দীর্ঘইকারান্ত জননী শব্দ, এটা সম্বোধনে ওই হে জননী বা হে মা, হে মা, হে জননী, সেক্ষেত্রে আমরা কি বলবো? হ্রস্বইকার দিয়ে দেব, জননী। দেখুন জননী মানে হচ্ছে হে মা, আবার মাতেও মানে হচ্ছে হে মা। ওই যে একটা শব্দের বহু সমার্থক শব্দ থাকতে পারে, তো সমার্থক শব্দ ঠিক যেরকম, ঠিক সেভাবে আমরা এটাকে সম্বোধন কারকে রূপান্তর করব। শব্দটা যদি আকারান্ত হয় তাহলে ইকার ইকার দিয়ে করতে হবে, আর যদি দীর্ঘ ইকারান্ত হয় তাহলে হ্রস্ব ইকার দিয়ে আমরা সম্বোধন করব। আরেকটা এক্সাম্পল, যেমন দেবী, সম্বোধন কারকে কি বলবো আমরা? দেবী বলবো। ঠিক আছে, দেবী, দেবী প্রপন্নার্থী হারে প্রসীদ। ঠিক আছে, এই যে এখানে দেখবেন দেবী, অনেক সময় হ্রস্ব ইকার থাকলে বুঝতে হবে এখানে সম্বোধন করা হয়েছে, হে দেবী। কত বড় অর্থ নিরূপণ করতে পারবেন না। আপনি যদি চণ্ডী বা দেবী ভাগবত পুরাণ পড়েন, মার্কণ্ডে পুরাণ পড়েন, সেখানে দুটা শব্দেরই প্রয়োগ দেখবেন, কোথাও দীর্ঘইকারান্ত, কোথাও হ্রস্বইকারান্ত। এখন আপনি সংস্কৃত না জানলে তখন আপনার কাছে দুটোই সেম মনে হবে, মনে হয় এরা মনে হয় ভুলে প্রিন্টিং মিস্টেক করছে, কিন্তু আসলে সেটি নয়। দেখুন এখানে দুটার অর্থ কিন্তু আলাদা। এখানে দেবী মানে কি? দেবী মানে হচ্ছে হে দেবী, এখানে সম্বোধন করা হয়েছে, হে দেবী তুমি আমাদের বর দাও, বা তুমি আমাদের পথ প্রদর্শন করো, এভাবে। কিন্তু আবার এই দেবী মানে হচ্ছে স্বয়ং দেবী নিজেই, একটু পার্থক্য রয়েছে। মাধুরী, মাধুরী হয়ে যাবে। তা আমরা একটা বাক্য দেখি, এবার অনেকক্ষণ পড়লাম, আমরা একটা বাক্য দেখি বাক্যটা কিভাবে। যেমন ধরেন জননী কমা বা যে কোনো একটা দিতে পারি আমরা। অন্নম, অন্নম পরিবেশতু, ধরেন এরকম দিলাম, পরিবেশন করো আর কি, পরিবেশয়তু। তাহলে জননী অন্নম পরিবেশয়তু, জননীর জায়গায় আপনি মাতেও দিতে পারেন, মাতে অন্নম পরিবেশয়তু, মাতে ভিক্ষাম দদাতু বলি না, হে মাতা, ঘরে ঘরে গিয়ে যে ভিক্ষা করে যারা, মাতে ভিক্ষাম দদাতু, ভিক্ষা দাও, ও মা। ঠিক আছে, ও মা আমাকে ভিক্ষা দাও, অথবা ও মা আমাকে ভাত ভাত দাও বা ভাত বাড়ো। একইভাবে আমরা দেবী প্রসীদতু। ঠিক আছে, নর্তকী, যেমন ধরেন নর্তরী, নর্তকী, নর্তকী, তাহলে নর্ত মানে কি? তো রে, ক দীর্ঘিকা না দিয়ে আমরা রস্বইকার দিয়ে দেবো, তাহলে নর্তকী মানে হে নর্তকী, কমা দিলেন। নৃত্য তু, নাচো। ঠিক আছে, মাধুরীকে আপনি বলছেন হে মাধুরী, তাহলে মাধুরী গায়তু, গান করো। আপনি বললেন পার্বতী, পার্বতী, পার্বতীকে আপনি কি করছেন? পার্বতী নামের কোন এক ব্যক্তিকে আপনি সম্বোধন করছেন, হে পার্বতী এখানে আসো বা এখানে বসো, তাহলে কি হবে? অত্র উপ বিষয়, উপবিষয়, হ্যাঁ, উপবেশন করো। তো এই জন্য এগুলোর মধ্যে ডিফারেন্সটা বুঝতে হবে আপনার, হ্রস্বইকার আর দীর্ঘিকার মধ্যে এটা হচ্ছে পার্থক্য, মানে বিশেষ করে সম্বোধন কারক আর কি, এটাকে আমরা সম্বোধন কারক বলি। যাই হোক, এই সম্বোধন কারকটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার বলুন দেখি, রেসপন্স করুন, ইয়েস অর নো, হ্যাঁ কি না। সবাই বুঝেছি? হ্যাঁ, বুঝতে পেরেছি। বুঝতে পেরেছি। আচ্ছা, এক বচনের ক্ষেত্রে এবার একটু ভিন্ন টপিক, আগামী এটাই ওই টেন্স, পাস্ট টেন্স, এক বচন আর বহু বচন। এক বচন আর বহু বচনের মধ্যে পাস্ট টেন্সে কিভাবে আমরা দিব সেটা একটু দেখে নিচ্ছি।
বিশেষ করে অতীতকাল, যেমন আগতবান। আগতবান আপনারা পড়েছিলেন, এখন এটা পাস্ট টেন্সে কি হয়ে যাবে? আগত বন্ত হয়ে যাবে। এটা আমি পড়াইছিলাম কিনা জানি না, তারপর একটু বুঝাই দিচ্ছি। আগত বন্ত, ঠিক আছে, আগত বন্ত। তাহলে যত শব্দ রয়ে থাকবে আগত বন্ত হয়ে যাবে। এবং এটা মনে রাখবেন, সব পুরুষে এটা একই নিয়ম। এটা প্রথম পুরুষ, মধ্যম বা যেটাই হোক, সবসময় অন্ত হয়ে যাবে। তাহলে পঠিতবান কি হবে? পঠিত বন্ত হয়ে যাবে। তাহলে পঠিতবানটা পঠিত বন্তঃ হয়ে যাবে, বহু বচন আর কি। একইভাবে গীতবান, গীতবন্ত। তো আমি আর উদাহরণ দিচ্ছি না, এখন বাক্যে যাচ্ছি। বাক্যটা কি হবে? যেমন একটা হচ্ছে ছাত্র বিদ্যালয়ম গতবান, কথার কথা বিদ্যালয়ম গতবান। এটার বাংলাটা কি? ছাত্রটি বিদ্যালয়ে গিয়েছিল। কিন্তু আমরা ছাত্রের জায়গায় যদি এখন বহু বচন দিয়ে দিই, ছাত্র অনেক, ছাত্রেরা, তখন বলতে হবে ছাত্রাহা। ছাত্রা মানে কি? ছাত্র হওয়ার বহু বচন কি হবে? ছাত্রাহা। বিদ্যালয় তো একটাই হবে, তাহলে বিদ্যালয়ম। এই গতবানের জায়গায় কি হয়ে যাবে? গতবন্তঃ। তাহলে ছাত্ররা বিদ্যালয়ে গিয়েছিল। একইভাবে ধরেন কথা লেখিকা না, লেখকাহা পুস্তকম লিখিতবন্তঃ। লেখক তো এক বচন, লেখক বহু বচন হলে লেখকাহা হয়ে যাবে। লেখকাহ পুস্তকম লিখিতবন্তঃ। লিখিতবন্তঃ, ঠিক আছে। তাহলে লেখকেরা বই লিখেছিলেন। যেমন সৈনিকরা যুদ্ধে মারা গিয়েছিলেন, তাহলে কি হবে? সৈনিকাহা যুদ্ধে মৃতবন্তঃ। ঠিক আবার একটা বলি, যেমন গায়কেরা গান গেয়েছিলেন, গায়কাহা গীতম গীতবন্তঃ। যেমন আমরা, আমরা অনেক, তাহলে কি হবে? বয়ম, বয়ম আহ কবিতাম। কবিতাম কি? লিখিতবন্ত। লিখিতবন্ত। তাহলে বয়ম মানে আমরা, আবাম মানে আমরা দুইজন, বয়ম মানে আমরা অনেক, আর অহম মানে একজন, ঠিক আছে। এটা হলো এক বচন, দ্বিবচন, বহুবচন। তাহলে বহুবচনে আমরা বয়ম বলি। তাহলে বয়ম কবিতাম লিখিতবন্ত মানে কি? আমরা কবিতা লিখেছিলাম, লিখেছিলাম। বয়ম ক্রীড়িতবন্ত মানে কি? আমরা খেলাধুলা করেছিলাম। ঠিক আছে, এভাবে আপনারা প্রচুর বাক্য লিখতে হবে, না লিখলে কিন্তু এগুলো আত্মস্থ হবে না। বারবার বলছি সব সময়, যে স্ত্রীলিঙ্গে বহু বচন মানে আমরা পুরুষ সব দেখলাম একই রকম। এবার স্ত্রীলিঙ্গটা একটু দেখবো আমরা। গতবানটাকে যেমন আগতবতী বলতাম বা গতবতী বলতাম, সেগুলো কিভাবে করবো এখন বহু বচনের ক্ষেত্রে? তাহলে স্ত্রীলিঙ্গে আমরা কিভাবে করব? কেমন স্ত্রীলিঙ্গে? স্ত্রীলিঙ্গে বহু বচনে ক্রিয়াপদ, হ্যাঁ, ক্রিয়াপদের ব্যবহার। যেমন ধরেন আমরা বলেছিলাম কি? গতবতী। গতবতী মানে গিয়েছিল। এখন সেটি এখন যখন বহু বচন হয়ে যাবে, তখন কিন্তু কি হবে? এতক্ষণ যেটা বললাম এরকম হবে না, গতবন্ত হবে না, এখন হবে গতবত্যঃ হয়ে যাবে। অর্থাৎ এখানে বয়ের পরে তয় জফলা বিসর্গ হয়ে যাবে, গতবত্যঃ। একইভাবে আগতবতীটা কি হবে? আগতবত্যঃ। শ্রুতবতী কি হবে? শ্রুতবত্যঃ। পৃষ্ঠবতীটা কি হবে? পৃষ্ঠবত্যঃ। ধরেন খাদতি, আমরা বললাম কি? খাদিতবতী। খাদিতবতী মানে কি? খেয়েছিল। তাহলে এটা কি হবে বহু বচনে? খাদিত বত্যঃ। তো এখন একটা বাক্য বলি,
যেমন কথার কথা, বালিকা বিদ্যালয়ে গিয়েছিল, বালিকাটি বিদ্যালয়ে গিয়েছিল। বালিকা বিদ্যালয়ম গতবতী, এটা হলো এক বচন। কিন্তু আমরা যখন বহু বচন করব তখন কি হবে? বালিকার জায়গায় বালিকার বহু বচন কি হবে তাহলে? বালিকা। ঠিক আছে, বালিকা কয়াকার বিসর্গ হয়ে যায়, বালিকাহা বিদ্যালয়ম। গতবতীর জায়গায় এখন কি হয়ে যাবে তাহলে? গতবত্যঃ। এই দুঃখিত, এটা একটু মুছে নি। গতবত্যঃ। আর যদি আসেন তাহলে কি হবে? বালিকা বিদ্যালয়ম আগতবত্যঃ। ঠিক একইভাবে আমরা যেমন কথা কথা যে জনিন্যঃ গৃহকার্যম কৃতবত্যঃ, একটু লিখি। জনিন্যঃ, জনিন্য কি হবে তাহলে? জনিন্যঃ। আচ্ছা, এটা এরকম কেন এটা বলি আমরা এখানে আকার দিনই কেন? কারণ জননী তো হচ্ছে ইকারান্ত, দীর্ঘ ইকারান্ত শব্দে যখন বহুবচন হয় তখন জফলা বিসর্গ হয়ে যায়। যেমন দেবী দেব্যঃ, জননী জনিন্যঃ, ভগিনী ভগিন্যঃ, এগুলো বহু আগে পড়ানো হয়েছে। যারা যারা এখনো পারতেছেন না তারা পুরোনো নোটস গুলো ক্লাসগুলো আবার দেখবেন, রিভিউ করবেন, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু বালিকাটা ছিল আকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ, এই কারণে বালিকাহা এটা হচ্ছে বহুবচন। তাহলে জননী মানে মায়েরা গৃহ কাজ করেছিলেন, তাহলে জনিন্যঃ গৃহ কার্যম। এখন কৃত কি হবে? কৃতবতী, কৃতবতী না দিয়ে আমরা কি বলবো? কৃতবত্যঃ হয়ে যাবে, কৃতবত্যঃ। তাহলে মায়েরা কি করছে? তারা গৃহ কাজ, এটা হলো মায়েরা গৃহকার। কৃতবত্যঃ, কৃতবত্ত মানে হচ্ছে করেছিলেন। ভবতী, কথার কথা আমরা বলি ভবতী, তাহলে ভবতীর এখন বহুবচন কি হবে? ভবত্যঃ হয়ে যাবে, ভবত্যঃ। মানে তোমরা প্রসাদম গৃহীতবত্যঃ, প্রসাদে অবস্থান করেছে। আচ্ছা, তো আমরা একইভাবে এরকম বহুভাবে আমরা তৈরি করতে পারি। বয়ম, কা, এসা, মানে তা, এতা, এগুলো সব। এসাকে আমরা বহুবচনে এতা বলি। তারপরে আপনার এই যে তাকে আমরা তা বলবো, হ্যাঁ, মানে হচ্ছে তারা স্নান শেষ করেছিল, তাহলে সমাপিত ব্যত্যঃ। যেমন তারা স্নান শেষ করেছিল, তাহলে বলতে হবে তাহা স্নানম। তারা স্নান কি করেছিল? সমাপন করেছিল, তাহলে সমাপিত ব্যত্যঃ, সমাপিত ব্যত্যঃ। মানে তা মানে তারা, আর এতা মানে কি? এরা। এতা মানে হচ্ছে এরা, বয়ম মানে হচ্ছে আমরা, কা মানে কারা, এগুলো সব স্ত্রীবাচক শব্দ, এগুলো বহু আগে পড়ানো হয়েছে। তাহলে এখানে সাবজেক্টটা পরিবর্তন করব, আর এখানে আবার ধাতুর যে পরে বিভক্তিগুলো রয়েছে সেগুলো আমরা মানে ওইভাবে টেন্স বচন অনুযায়ী পরিবর্তন করব। যাই হোক, এই হচ্ছে এই ব্যাপার। আবার বোঝা গেল এতটুকু? হ্যাঁ কি না বলুন? হ্যালো, সবাই কি বুঝেছেন? এতটুকু বুঝেছেন? স্যার বুঝেছি। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা এই এই গেল আমাদের ক্রিয়াপদের কিছু ব্যাপার। আজকে তাহলে আমরা কি কি শিখলাম? আমরা অফিস আচ্ছা, অফিস সাথে আরেকটা শব্দ রিলেটেড আছে, এটা একটু বলে দিই, সেটা হচ্ছে চ। চ শব্দটা দেখবেন প্রচুর ব্যবহৃত হয় বিভিন্ন শ্লোকে, মন্ত্রে। এই চর অর্থ কি? অপি এবং অভিমানী এবং যে বলেছি, এবং চ মানেও কিন্তু এবং বা ও। হুম, এটা মনে রাখতে হবে। আহ একটা উদাহরণ দিই, যেমন ধরেন
চষকহ মানে চষক মানে কি গ্লাস, চামচকে কি বলবো আমরা, চমচহ। চষকহ চমচহ কুপি চ অস্তি। তাহলে এটার মানে কি, যে গ্লাস, চামচ ও বোতল, এটা হচ্ছে গ্লাস, আর এটা হচ্ছে চামচ, আর কুপি মানে বোতল, চ মানে এবং। তাহলে গ্লাস, চামচ এবং বোতল আছে বা ও বোতল আছে, এগুলো কিন্তু একটা অব্যয়, এগুলো কিন্তু একটা অব্যয় পদ। যেমন ফলম, পুষ্পম, ফল এবং পুষ্প। ঘন্টা, নৈবেদ্যম চয়স্তি। তাহলে এটা কি, এটার অর্থ কি, ফলম মানে ফল, পুষ্পম মানে পুষ্প, ঘন্টা মানে ঘন্টা, নৈবেদ্যম মানে হচ্ছে ভিন্ন প্রসাদ গুলো, ফল ফ্রুটস গুলো। এই যে নৈবেদ্যম চয় অস্তি, চ অস্তি মানে এবং আছে, ফল পুষ্প ঘন্টা এবং নৈবেদ্য আছে। আরেকটা বাক্য বলি, ঘৃতং, ঘৃতম, তৈলম, মধু, এরকম আমরা পরপর নামগুলো লিখবো, লাস্টে আগে পরে চ দিয়ে দেবো। মধুর পরে ধরেন কি বলা যায়, লবণম, ঘৃতম, তৈলম, মধু, আম, লবণম চ অস্তি, লবণম চ অস্তি। দেখুন এখানে সবগুলো এক একটা মানে শব্দ, তৈলম, মধু, লবণম চ অস্তি এবং রয়েছে। পুস্তকম সুধাখণ্ড চ অস্তি। পুস্তক এবং সুধাখণ্ড, সুধাখণ্ড মানে চক, ব্ল্যাকবোর্ডে লেখার জন্য যে চক, এটাকে বলে সুধাখণ্ড চয়স্তি। রোটিকা দুগ্ধম চয়স্তি, রুটি এবং দুধ আছে, রোটিকা দুগ্ধম চয়স্তি। জীবনে সুখ দুঃখ, সুখ আছে দুঃখ আছে। তাহলে আমরা কি বলবো এটা সংস্কৃতে, যে জীবনে সুখম দুঃখম চয়স্তি। এটা একটু লিখি, জীবনে সুখম যেমন আছে, দুঃখও আছে। তাহলে আমরা কি বলবো, সুখম দুঃখম চ অস্তি, জীবনে সুখম দুঃখম চ অস্তি। তাহলে বাংলায় এবং বা ও, এখানে একটা গ্রামাটিক্যাল নিয়ম বলি, বাংলাতে এবং ও মূলত শব্দের আগে বসে, কিন্তু সংস্কৃতের চর শব্দটা শেষে বসে, মানে ওই শব্দগুলোর পরে বসবে। কিরকম, রুলস, রুলস হচ্ছে যেমন আমরা বলি না, রাম ও শ্যাম, এভাবে বলি বাংলাতে, কিন্তু সংস্কৃত ভাষা কিভাবে বলবো, রাম শ্যামশ্চ। শ্যাম চ। হ্যাঁ, এই যে গুড। তাহলে রামহ শ্যাম, রামহ শ্যাম। এখন এই যে শ্যামটাকে আমরা যখন এখানে, এগুলো এগুলো এই যে আপনি যেটা বললেন দারুণ, এটাকে সন্ধি করলে অন্যরকম হয়ে যায়। এইটাকে যখন আমরা সন্ধি করি তখন আমরা এই যে বিসর্গটা আছে না, বিসর্গটা এটাকে সজাতে বিসর্গ হয়ে যায়, দন্তস্ব হয়ে যায়। চয়ের সাথে যখন যুক্ত হয়ে যায় তখন কি হয়ে যায়, তালব্যস্য চ হয়ে যায়, রাম শ্যামশ্চ। তাহলে হয়ে যাচ্ছে রামহ শ্যামশ্চ। গীতার মধ্যে যখন আমরা দেখবেন ব্যাখ্যা করব, সেখানে প্রচুর এরকম আছে যে তালব্যস্য চ সংযুক্ত, রামহ শ্যামশ্চ, মানে কি রাম এবং শ্যাম, রাম ও শ্যাম। তাহলে চটা শব্দগুলো শেষে চলে যায়, আর বাংলাতে কিন্তু মাঝখানে বসে, এটাই হচ্ছে পার্থক্য। ওকে, তো যাই হোক, তো চ মানে কি, তাহলে আমরা এবং শব্দে আমরা প্র্যাকটিস করেছি। যেমন আরো কিছু বাক্য বলি, আমি রামায়ণ এবং মহাভারত পড়ি, আমি রামায়ণ এবং মহাভারত পড়ি। দেখি এটা কে বলতে পারবেন, এই বাক্যটা কি আমরা সংস্কৃতে,
অহম রামায়ণঃ রামায়ণহ কেন হবে? আর এখানে এগুলো হচ্ছে আপনার কর্ম। হ্যাঁ, এগুলো হচ্ছে কর্মে। আমাদের কখনো এই যে বিসর্গ হবে না, এটা অনুস্বার হবে, ঠিক আছে। আচ্ছা, রামায়ণম বলেন। রামায়ণম মহাভারত মহাভারতশ্চ। আবার সে হ্যাঁ, মহাভারতম হয়ে যাবে, মহাভারতম আচ্ছা, মহাভারতম চ চ পঠামি। পঠামি। এই তো হয়ে গেছে। এখানে আপনি ভারতর্ষ যেটা বললেন, ভারতর্ষ হবে না, তার কারণ কি জানেন? সেটা হচ্ছে এটা বিসর্গ শব্দ না। মানে আমরা যেমন রামের ক্ষেত্রে যখন বিশিষ্য মানে কোনো ব্যক্তি আসতেছে তখন আমরা বিসর্গ দিই, তাই না? কিন্তু মহাভারত, মহাভারত যদিও বা এটা অকারান্ত শব্দ, বিসর্গ হওয়ার কথা ছিল, কিন্তু বিসর্গ কখন হয়? যখন সেগুলো বিশিষ্য পদ রূপে ব্যবহৃত হয়। এখানে তো একটা কর্মপদ রূপে ব্যবহৃত হয়েছে। তো কর্মপদের ক্ষেত্রে আমরা অনুস্বার দিই সবসময়, অনুস্বার দিলে আর বিসর্গটা বসে না। এই কারণে চটাকে তখন একটু আলাদা করে লিখতে হয়। চটাকে তখন আলাদা লিখতে হয়, চটাকে কোনো সন্ধি করা যাবে না, যুক্তাক্ষর করা যাবে না। বুঝা গেছে? হ্যাঁ স্যার, বুঝছি। হ্যাঁ, এগুলো কিন্তু গ্রামার। আমরা আমরা আর এই যে আমরা এখন গ্রামারই পড়তেছি আসলে। গ্রামাটিক্যাল রুলস গুলো জানলেই তো আপনি শিখতে মানে অনেকটাই বুঝতে পারবেন। এটা হচ্ছে বিশেষ্য পদ আর এটা হচ্ছে কর্মপদ, পার্থক্য আছে। আচ্ছা, এটা এটা কি হবে যে অহম রামায়ণং মহাভারতং চ পঠতি? আমি রামায়ণ এবং মহাভারত পড়েছি নাকি? পঠতি না, পঠামি এটা মানে পঠামি, পড়েছি, পঠামি। মানে পড়েছি পড়েছি। বা পড়ি। হ্যাঁ, পড়েছি বা পড়ি বা পড়ছি এগুলো। তাহলে আমি রামায়ণ ও মহাভারত পড়ি এটা, কিন্তু আমি পঠামিটাকে আমরা অতীতকাল দিতে পারতাম। না, এখানে চটা ও হবে না এবং হবে। এটা চটা, এখানে ও হবে, ও। ঠিক আছে। রামায়ণ ও মহাভারত, রামায়ণ এবং মহাভারত একই, অনেকটা অর্থে একই রকমই। ঠিক আছে, আচ্ছা। যেমন আমরা আরেকটা বলি যে মাতা, উম, মাতা বস্ত্রম ভোজনম ধনম চ দদাতি। এটা এটা বাংলা কি হবে তাহলে? মা বস্ত্র, ভোজন এবং ধন দান করে। অর্থ, ভোজন এবং বস্ত্র দান করে। আমি বিদ্যালয়ে, তাহলে অহম বিদ্যালয়ম বাটিকাম মন্দিরম চ গচ্ছামি। আমি বিদ্যালয়ে যাই, বাড়িতে যাই এবং মন্দিরেও যাই, বা ও মন্দিরেও যায়। মন্দিরম চ গচ্ছামি। বারবার বলছি, কর্মে দ্বিতীয়া হয় এবং দ্বিতীয়ার ক্ষেত্রে কখনোই বিসর্গ দেওয়া যাবে না, অনুস্বার দিতে হবে। এই জন্য মন্দিরহ হবে না, মন্দিরম বলতে হবে। বিদ্যালয় হবে না, বিদ্যালয়ম বলতে হবে। সেই ক্ষেত্রে চটা একটু আলাদা, সেপারেটলি লিখতে হয়। ঠিক আছে। আচ্ছা, যেমন পলাশ পত্র এবং লেখনী আনে। তো আমরা লিখলাম পলাশ, পলাশহ পত্রম লেখনীম চ আনয়তি। পলাশহ পত্রম লেখনী চ আনয়তি। পলাশ পত্র লেখনী এগুলো আনেন। তো এখানে দুইটা বিষয়, দুইটা অবজেক্ট, একটা হলো পত্র, একটা হলো লেখনী। এই অটা, ওটা, এই ও এবং এবং অর্থে ব্যবহৃত হবে। ক্লিয়ার? আজকে আমরা এতটুকুই রাখি, কেমন? আজকে অনেক আলোচনা হয়ে গেছে। হ্যাঁ স্যার। এখন
এবার বলুন কার কি প্রশ্ন আছে, আমরা এটা পিডিএফ দিয়ে দেবো, সমস্যা নেই। কিছুটা কি বুঝতে পাচ্ছেন যে আসলে আমরা কিছুটা কি শিখতে পাচ্ছি? স্যার কিছু কিছু তো পারছি সেটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না, কিছু কিছু পারবেন, কিছু কিছু পারবেন না, এটা স্বাভাবিক। আমরা এখানে বললাম না, আমরা এক্সপার্ট হতে আসিনি, পণ্ডিত হতে আসিনি। আমরা শুধু সংস্কৃতটা একটু বুঝতে পারলেই হয়েছে, ওটাতেই আপনাকে সাহস যোগাবে। আর ওই সাহসটা যখন আসবে একবার, তখন দেখবেন আপনি অ্যাডভান্সের দিকে আরো এগোতে পারবেন। ভয়টা আগে কাটতে হবে, কারণ এটাকে আমরা অনেক কঠিন ভাষা মনে করি, কারণ ওই ভয়টা যে ঢুকে গেছে একবার, ওই ভয়ের কারণে দেখা যায় কি, মানে এগুলো আমরা অর্জন করতে পারি না। 1 বছর 2 বছরের কোর্স দেখা যায় 5 বছর লেগে যায়, 4 বছর লেগে যায়। কিন্তু মানুষ চর্চা করলে খুব সহজেই দ্রুতই শিখতে পারে। আমরা সূত্র আলোচনা করছি, গ্রামার আলোচনা করছি, বাকিটা হচ্ছে আপনার মুখস্থ বিদ্যার উপর নির্ভর করবে। আপনি কতটা শব্দ, কতটা ধাতু, কতটা বিভিন্ন বিশেষ্য পদ, অব্যয় পদ মুখস্থ করতে পারবেন, তার উপর ডিপেন্ড করবে আপনার ভাষার গণ্ডিটা কতটুকু হবে, গভীরতা কতটুকু হবে। কিন্তু মেইন স্ট্রাকচার একই। আর আমরা স্ট্রাকচার গুলো আপনাকে দিয়ে দিচ্ছি, সূত্রগুলো দিয়ে দিচ্ছি। এবার আপনি আপনার মুখস্থ ব্রেন বা স্মৃতির উপরে নির্ভর করে বাকিটা আপনি এগোতে পারবেন। তো যাই হোক, আমরা অব্যয় পদ আরো আসছে, অনেক অব্যয় আসছে, এগুলো তার একদিনে শেষ হবে না। জাস্ট যেগুলো ভেরি ইম্পর্টেন্ট অব্যয় সেগুলো পড়াচ্ছি। আগামী ক্লাসে হয়তো বা অব্যয়ের উপরে কিছু ক্লাস থাকবে, এবং নোটটা আজকে দেখি দিয়ে দেওয়ার চেষ্টা করব। ওই নোটটাই আপনারা পড়বেন, পড়ে আগামী ক্লাসে আমাকে ওইটার উপর প্রশ্ন করবেন, সমস্যা নেই। ঠিক আছে। তো আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের ক্লাসও আমাদের শেষ পর্যায়ে চলে আসছে। হুম। এবার কারো কি কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন আছে কি? থাকলে বলুন, আমরা অথবা আস্তে আস্তে শেষ করি। না, আমার নেই স্যার এখন, বললে হয়তো আচ্ছা আগামী আচ্ছা। ক্লাসে জিজ্ঞেস করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আগামী ক্লাসে আমরা একটা নোট দিব। ওই নোটটা প্রয়োজনে আপনারা প্রিন্ট করে রাখবেন। যেগুলো পিডিএফ আকারে, মানে প্রিন্ট আকারে নোট দিব, ওগুলো পিডিএফ করে রাখবেন।